গুড ইভিনিং বন্ধুরা। আজকে আবার আসলাম আমি আপনাদের সাথে একটু গল্প গল্প না, ঠিক এটা কথাই বলতে পারেন, সেটা গল্প বলা যায় না। ওই দিন আপনাদের সাথে আমি আগের দুটো ভিডিও মিলে আর পরের অংশ যেটা আমি হসপিটাল থেকে এসেছিলাম ওইটা মিলিয়ে আমি ভিডিওটা দিয়েছিলাম। আসলে এই মুহূর্তে ভিডিও করার মতো পরিস্থিতি আমার নেই, তাই আমি আপনাদের সাথে একটু কথা বলি কি হয়েছিল আমার, আর কিসের জন্য এসেছিলাম ইন্ডিয়াতে, আর আমার কি হয়েছিল, আর এখন আমি কীরকম অবস্থাতে আছি, এইটুকু আমি এখন আপনাদের সাথে আলাপ করব। 17 মে আমার ফিরে যাওয়ার কথা ঢাকাতে। আচ্ছা, এর আগে একটু ডিটেলসে টেনে কথা বলি, না আপনারা বুঝতে পারবেন না। আচ্ছা, ওই দিন তো আপনাদেরকে এটাই বলেছিলাম, এসে এখানে আমি ডাক্তার দেখিয়েছি, আমার হাজব্যান্ডকেও দেখিয়েছি, একজন নয় দুজন ডাক্তার দেখিয়েছি, একজন হার্টের ডাক্তার, মেডিসিনের ডাক্তার, সবগুলা দেখানো শেষ। আমার হার্টের ডাক্তারও দেখানো শেষ। আমি বলেছিলাম যে আপনাদেরকে যে ডাক্তার বলেছেন যে এগুলা তেমন একটা না, অপারেশন না করলেই চলবে, কিন্তু আমার হাজব্যান্ডের একটু সমস্যা, ওনার এনজিওগ্রাম করে নেওয়ার জন্য। আর আমার ঠিকই ছিল না, যাই হোক উনি আমার রিপোর্ট দেখে বলছেন না ওনার ততটা না, সেইগুলা এই বয়সে হলে হয়। আচ্ছা, যাই হোক আমাদের মোটামুটি সব পরীক্ষা নিরীক্ষা শেষ। আমরা এর মধ্যে পুনেও গেলাম। দিল্লিতে খুব একটা ঘোরাঘুরি হয় নাই, প্রচণ্ড গরম, ঘোরাঘুরার কোনো প্রয়োজনও নেই। আমি সেটাই মনে করেছি যে বাবা এত গরমের মধ্যে ঘোরাঘুরি করলে যদি শরীরটা খারাপ করে, আমি আমার নিজেরে দিয়ে নেয়, আমি দিয়ে নয়, আমার হাজব্যান্ডকে দিয়ে আমার বেশি এটা চিন্তা ছিল। তাই আমি সবখানে না দেখে শুধু আমি এই আগ্রা, আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা, ওখানে গিয়েছি, আর গিয়েছি বৃন্দাবন, মথুরা আর যাই হোক ঘুরে টুরে এসে ধরেন আমি তো 17 তারিখ আমার প্লেনের টিকিট করা ছিল, 17, 16, 15, 14 তারিখ বাংলাদেশ থেকে ফোন আসছে যে আমার বোনের যেন শরীরটা খুবই খারাপ, ওকে নিয়ে ওরা সিলেটে ভর্তি হচ্ছে। তো ওইটা অবশ্য আমি আগেই জানি যে ওর যখন এরকম স্টেজ এরকম হবে। আচ্ছা, আর আমরাও যথারীতি শেষ হয়ে গেছে, আমরাও টিকিটটা করে নিই। টিকিট করে নিয়ে তো যাই সব কিছু হলো। 17 তারিখ, 16, 17, 18 এই 3টা দিন আমি একটা ঘুমাতে পারিনি, এত গরম দিল্লিতে, এটা আমার ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা সাধারণত সিলেটের মানুষ, প্রচণ্ড গরম পড়লেও বৃষ্টি থাকে, আমাদের এখানকার আবহাওয়া আর দিল্লির আবহাওয়ার মধ্যে অনেক পার্থক্য, যে কারণে এই 3টা দিন 3টা রাত না ঘুম না কোনো কিছু, একদম। আর আসছি 12 দিনের চিন্তা নিয়ে, 15 দিনের ঔষধও নিয়ে, তারপরে হয়ে গেছে, হ্যাঁ রেখে দাও, 15 দিনের ঔষধ নিয়ে, আর এদিকে হয়ে গেছে 16, 17, 2 দিন মিস। যাই হোক এখানে ওষুধটা মিলে প্রেশার বিশ্বকর 2.5 ওটা আমি খেয়েছি, আর রাত্রে
প্রেশার ওষুধটা ওটা ডাক্তার আমাকে বন্ধ করে গেল এটা। তারপরে আমি মানে এই 3টা দিন ঘুমাইনি আর বললেই চলে। আর লাস্ট বৃহস্পতিবার দিন রাত্রে এক ফোঁটা চৌকু লাগেনি আমার। সারা রাত বিছনার এদিক থেকে সেদিক করে রাত কাটিয়েছি। কি জানি একটা দুশ্চিন্তার ভিতরে রিনা, মামারে 2টা বিস্কুট দিয়ে দাও, ডিবির মধ্যে আছে, দিয়ে দিও। তারপরে আমি এই 2 দিন মানে একদম ঘুম টুম কোনো কিছু আমার হয়ে। আচ্ছা আমি আসি, তারপরে ওনাকে 2টা বিস্কুট দিয়ে আসি, তারপরে আপনাদের সাথে আমি আবার চা খাওয়া শেষ করে এসে আমি আবার আপনাদের সাথে কথা বলবো, কারণ একসাথে এত সময় আমি কথা বলতে পারি না, কষ্ট হয়। চা খাওয়া শেষ করে আমি এখন আবার আসছি আপনাদের সামনে। এটা একটু শেষ করি। সম্পূর্ণটা আজকে শেষ করা সম্ভব না, কারণ এটা লম্বা একটা গল্পর ব্যাপারে বলতে পারেন। এখন হাসতেছি, কিন্তু সেই সিচুয়েশনটা আমার ছিল না, ওইটাই আমি আপনাদেরকে বলার জন্য আসছি। যাই হোক, 16 তারিখ রাত্রে আমি ঠিক 11টার সময় আমার মামাতো ভাইয়ের কাছে ফোন করেছি যে, হ্যাঁ দুপুর একবার করেছি বোনের জামার খবর নেওয়ার জন্য। বলছে যে তারা করবে, ডাক্তার আমারই মশাতো ভাই, ও একটু চেষ্টা করবে কিডনি ডায়ালিসিস করার জন্য। আচ্ছা, ওরা বলছে আইসিইউতে নিয়ে যাবে, ঠিক আছে, তাও বললাম বলে দিয়ে দে। এখন রাত্রে খবর নিলাম যে ডায়ালিসিস হয়েছে কি না, বলছে না, প্রেশার ফল্ট করে। বললাম ঠিক আছে, কালকে হবে তো? বলে হ্যাঁ, যদি প্রেশারটা তারা চেষ্টা করতেছে প্রেশার তোলার, আর বলতেছে যে না প্রেশার উঠে যাবে, কালকে করা যাবে বলে আমি ওর রাত প্রায় 11টা বাজে আমি বললাম আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম ওর ফোনটা। যেহেতু আমি পরের দিন যাচ্ছি দেশে, আর তো আমার এত চিন্তার কোনো কারণও নেই। আর এদিকে বললাম না, সারাটা রাত্র আমি ঘুমাতে পারিনি। ঠিক সকাল, আমার বাসা থেকে শুক্রবারে সকাল 7:30টার সময় বেরোনোর কথা। আমি যেহেতু নয়ডাতে থাকি, নয়ডা থেকে এয়ারপোর্ট, জ্যাম যদি থাকে তাহলে 1.5 ঘন্টা, না থাকলে 1 ঘন্টা। আমার ভাবনা বলছে যে 2 ঘন্টা আগে তো এমনি রিপোর্টিং করতে লাগে, তুমি 7টার সময় রেডি হয়ে নিও, আর গাড়িও চলে আসবে 7:30টার সময়, তোমরা রেডি হয়ে নিও। ওইটা আগের দিন বলে রেখেছে আমাদেরকে, যে ঘুম তো এমনিই লাগেনি। পরের দিন সকাল 6টা 6:30 বাজে দেখি যে আমার এর মধ্যে হয়েছে কি যে 6:30টার সময় দেখি আমার বাসার যে বড় নাতিন, ও অনলাইনে। আমার একটা মানে মনের মধ্যে একটা খটকা লাগলো যে ওকে ঘুম থেকে ডেকে তুলতে হয় 12টা পর্যন্ত। ওই দিন দেখা যায় অনলাইনে। আমার সন্দেহটা একটু বেড়ে গেল। ওই আমি তাড়াতাড়ি করে ওকে ফোন দিলাম যে কী রে, তুই দেখি অনলাইনে, এর খবর কি, তোর ছোটদার খবর কি? ও কিন্তু আমাকে বলে নাই, এই একটা
ভালো বুদ্ধিমানের কাজ করেছে। ও আমাকে বলে নাই, কারণ হলো ও বলছে না ভালোই তো, রাত্রে শুদ্ধি বাসায় ঘুমাচ্ছেন, আর ভালো, আজকে ডাক্তার চেষ্টা করবে ডায়ালিসিস করার জন্য। আচ্ছা, ওকে রেখে ওর ফোনটা রেখে আমি বসে আছি। এদিকে আমার ভাগনা দরজাটা খুলে এসে আমাকে বলতেছে, মামি কার সাথে কথা বলো, শুনছো ব্যাপার, কথা হয়েছে? আমি বললাম হ্যাঁ হয়েছে। ও তাহলে তো ভালো। কথাটা বলে ও কিন্তু ওর রুমে চলে গেছে, ও আমাকে ভেঙে কথাটা বললো না। আচ্ছা, তারপরে আমার ছেলে করলো ফোন। ও যখন ফোন করেছে তখন মনে করেন 7টা 7:30 এরকমই হবে, 7টা না 6:30 ওই রকম টাইম, অথবা 6টা এরকম। এখন দেখি ও ফোনে আমাকে বলতেছে, এদিক থেকে আমার মামাতো ভাই ও ফোন মানে দুদিক থেকে কানেকশন লাগিয়ে আমাকে বলা হচ্ছে, বোঝানো হচ্ছে। আচ্ছা, আমি সব কিছু আমি জেনেও গেছি, বুঝেও গেছি, এটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি। না, ওটা তো হবারই কথা ছিল, ও তো বাঁচবে না এটা আমরাও জানি, সব কিছুই ঠিক আছে। যাই হোক, এইসব শুনে টুনে আমি যথারীতি রওনা দিয়ে আমি চলে গেলাম ইয়েতে, এয়ারপোর্টে যখন আমি যাচ্ছি, আসলে আমার একদম শরীর খারাপ বলতে কোনো জিনিস ছিল না। আমি যে আমার বোনের জামাইয়ের জন্য খুব চিন্তিত তা কিন্তু নয়। আমি আপনাদেরকে বলতেছি যে আমি তো অ্যাডভান্স স্টেজটা জেনেই আসছি, আমি জানি এরকম ঘটনা ঘটবে। কিন্তু পরবর্তীতে হয়েছে কি, আমি যখন ইয়েতে গেলাম, একদম দিল্লি 6 নম্বর গেট আমাদের, আমি সম্ভবত 5 নম্বর গেটে গেছি। যাওয়ার পরে আমার মনে হলো যে আমার মাথার মধ্যে কী যেন একটা বাড়ি দিচ্ছে। আর এদিকে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে তুমি একটু জল নিয়ে আসো। ওনারও তো বয়স হয়েছে, উনি আসলে আমার এই অবস্থা মানে প্রচণ্ড ঘামতেছি, আর মানে আমার মাথায় ওতে কীরকম করতেছে, উনি ভয় পেয়ে গেছেন। উনি খালি বলতেছেন যে মা, ভগবান আমায় কি বিপদে পড়লেন, ভগবান আমায় কি বিপদে পড়লেন। আমি বললাম, বলে শুনো, ভগবান বিপদটা পড়ে হবে, আগে জলটা নিয়ে আসো, আমার গলাটা শুকিয়ে যাচ্ছে। উনি আর জল নিয়ে আসতে আর পারলেন না। আমি দেখি আমি ইয়েতে বসাতে ছিলাম এয়ারপোর্টের চেয়ারে, মাথাটা ঘুরাচ্ছে। এখন চিন্তা করে দেখলাম, যদি আমি বসা থেকে পড়ে যাই তো সেটা স্ট্রোক হয়ে যাবে, ওইটুকু সেন্স আমার ছিল। তাই আমি 2টা চেয়ারের মাঝখানে যতটুকু লম্বা পাওয়া যায় ওইটুকু লম্বায় আমি নিচে শুয়ে গেলাম। আর একটা প্রবলেমের জন্য শুয়ে গেলাম, কারণ আমি তো হিন্দি ভাষা বলতেও পারি না, আমার হাজব্যান্ড পারেন, তাও আবার উনি এই মুহূর্তে আপসেট, কতটুকু বলতে পারবেন কতটুকু না সেটাও আমি বুঝতে পারতেছি না। আর এরকম বসা থাকলে তো সবাই মনে করবে না উনি তো বসা, আর আমার যে শরীরে এরকম একটা অস্বস্তি ফিল করতেছে সেটা তো ওনারা কেউ বুঝবেন না। তাই আমি একদম নিচে লম্বা হয়ে শুয়ে রইলাম। এরপরে তো যাই হোক, এই সম্ভবত এটা 5 নম্বর গেটই ছিল, এখানে সবাই জড়ো হয়ে গেছে। এসে যাই হোক, তারা যথারীতি ব্যবস্থায় খুব ভালো করেছে। কেউ জল এনে খাইয়েছে, কেউ গামছা ভিজিয়ে মুখ টুক করেছে। তারপরে তারা ডাক্তার কল করেছে, ডাক্তার এসে আমাকে দেখে বলছেন এই অবস্থায় আপনাকে যাওয়া যাবে না, আপনি ইমিডিয়েট হসপিটাল অ্যাডমিশন লোন। পরবর্তীতে আমি কোথায় গেলাম দিল্লিতে,
কোন হসপিটালে ভর্তি হলাম এটা আমি পরবর্তীতে বলবো। আজকে এখানেই রেখে দিই, কারণ এক নাগারে এত সময় কথা বলাটা আসলে না, ঠিক না আমার লাগে। আমার পরবর্তী কী হয়েছিল ওটা আপনারা পরের ভিডিওটা জেনে নেবেন। এখানেই আমি আজকে রেখে দিচ্ছি।